আসসালামু আলাইকুম। ডিজিটাল জামানার এই কোলাহলপূর্ণ সময়ে যেখানে সম্পর্কগুলো সস্তাময় গড়ে ওঠে আবার এক নিমিষে ভেঙে যায়, সেখানে কি সম্ভব কেবল শব্দের আভিজাত্যে কাউকে অনুভব করা? চলুন আজ শুনে নিই পিক্সেলের মায়া কাটিয়ে বাস্তব জীবনের পবিত্র জায়নামাজে এসে থিতু হওয়া এক অনন্য ভালোবাসার গল্প। কমেন্ট সেকশন থেকে কবুলে। পুরান ঢাকার নাজিরাবাজের এলাকাটি যেন এক জীবন্ত মহাকাব্য। সরু গলিগুলোর প্রতিটি বাকি ইতিহাসের ঘ্রাণ লেখা আছে। যখন গোধূলির ম্লান আলো মোঘল আমলের জরাজীর্ণ দালানগুলোর উপরে এসে পড়ে, তখন এক অদ্ভুত মায়াবী আধার নেমে আসে। রিকশার টুংটাং শব্দ, ঘোড়ার গাড়ির খুরের আওয়াজ আর হরেক পদের খাবারের সুবাস মিলেমিশে এক বিমূর্ত কোলাহল তৈরি করে। এই ঘিঞ্জে গলিরই এক প্রাচীন ইমরাতের দোতলার ঘরে রাফসানের বসবাস। ঘরটি ছোট কিন্তু বইয়ের তাকে ঠাসা। সেখানে ধূপের ধোঁয়া আর পুরনো কাগজের গন্ধ যেন এক আধ্যাত্মিক প্রশান্তি ছড়িয়ে রাখে। রাফসান পেশায় স্থপিত হলেও তার নেশা ছিল মানুষের হৃদয়ের স্থাপত্য নিয়ে ভাবা। এই কৃত্রিম গতির যুগে সে বড় একা। তার মনে হতো ডিজিটাল পর্দাগুলো মানুষের দূরত্ব কমানোর বদলে বরং মনের মাঝখানে এক অদৃশ্য দেয়াল তুলে দিয়েছে। রাতের নিস্তব্ধতা যখন শহরটা একটু থিতিয়ে আসে, তখন রাফসান তার ল্যাপটপের নীল আলোর সামনে বসে কিছুক্ষণ জগতের হালচাল দেখত। তবে তার বিচরণ ছিল কেবল গঠনমূলক আর দিনই আলোচনাগুলোর গুলিতে। সেদিন একটি জনপ্রিয় ইসলামিক পেজে এক জটিল সামাজিক সমস্যার সমাধান নিয়ে দীর্ঘ আলোচনা চলছিল। শত শত মন্তব্যের ভিড়ে রাফসানের চোখ আটকে গেল একটি বিশেষ নামের উপর, হুমায়রা। না কোনো ছবি নেই, প্রোফাইল পিকচারে কেবল একটি সাদা কাশফুলের উপর স্নিগ্ধ রোদের ঝিলিক। কিন্তু তার লেখনী শরৎচন্দ্রের সেই তেজস্বিনী নায়িকাদের মতো হুমায়রার শব্দগুলো যেন এক একটি প্রদীপ্ত শলাকা। সে লিখেছে, তাকওয়া কেবল বাইরের আবরণে নয়, বরং হৃদয়ের সেই নির্জন কুঠুরিতে যেখানে মানুষ আর তার আল্লাহ ছাড়া আর কেউ পৌঁছাতে পারে না। যদি আমাদের প্রতিটি শব্দে সত্যর সৌরভ না থাকে, তবে সেই পাণ্ডিত্য কেবল বাতাসের অনুরণ ছাড়া আর কিছুই না। রাফসান স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। পিক্সেলের এই যান্ত্রিক পর্দায় আড়ালে এমন এক শুদ্ধ ও মার্জিত চিন্তার অস্তিত্ব থাকতে পারে, তা তার কল্পনার অতীত ছিল। সে ভাবল, এ কি কেবল শব্দের কারসাজি, নাকি কোনো এক তৃষিত আত্মার গভীর উপলব্ধি বহিঃপ্রকাশ? তার মনে হলো এ কি কোনো অদৃশ্য পরিচয়হীন সুর যা কেবল তার হৃদয়ের নির্ভীতেই তারই আঘাত করেছে। পরে কয়েকদিন রাফসান অবচেতনেই সেই পেজটিতে হুমায়রার মন্তব্যের অপেক্ষায় থাকত। সে লক্ষ্য করল হুমায়রা প্রতিটি তর্কের উত্তর দেয় অত্যন্ত শান্ত ও যুক্তিপূর্ণভাবে। যেখানে কোনো অহংকার নেই, আছে কেবল জ্ঞানের এক স্নিগ্ধ বিনয়। হুমায়রার একটি মন্তব্যের জবাবে রাফসান একবার লিখেছিল, আপনার শব্দগুলো যেন ঝিনুকের ভেতর লুকানো মুক্তা। এই কোলাহলপূর্ণ ভার্চুয়াল জগতে এমন নির্জন সত্য দেখা পাওয়া বড় দুর্লভ। হুমায়রা কেবল একটি লাইক দিয়ে নীরবতা বজায় রেখেছিল। এই নীরবতায় রাফসানকে আরও বেশি মুগ্ধ করল। সে অনুভব করল এই মেয়েটি কেবল দিনই জ্ঞান রাখে না, বরং সেই জ্ঞানকে নিজের চরিত্রে ধারণ করেছে। আধুনিক যুগের ইনবক্স সংস্কৃতি যেখানে সম্পর্কে সস্তা করে দেয়, সেখানে হুমায়রা এই গম্ভীর দূরত্ব তাকে এক অন্যরকম মর্যাদার আসনে বসিয়ে দিল। রাফসান তার জানলার গ্রিল ধরে বাইরের অন্ধকার নাজিরা বাজারের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তার মন বলছে, এই মেয়েটির ঠিকানার সাথে নিশ্চয়ই কোনো আভিজাত্য আর ঐতিহ্যের যোগসূত্র আছে। তার শব্দের ঝংকার যেন পিক্সেলের দেয়াল ভেঙে বাস্তবের কোনো এক প্রাচীন অন্দরমহলের গল্প বলছে। কিন্তু সে জানে এই মুগ্ধতাকে সে ফিতনা হতে দেবে না। যদি রবের ইশারা থাকে, তবে এই পরিচয় পর্দার আড়াল থেকে বেরিয়ে একদিন বাস্তবের আলো দেখবে। শুরু হলো রাফসানের এক নতুন নীরব যুদ্ধ, নিজের নফসের সাথে এবং এক অজানা গন্তব্যর সন্ধানে। নাজিরা বাজারের সেই প্রাচীন দালানের গড়াত ধরা জানলা দিয়ে আসা হিমেল হাওয়া রাফসানের উত্তপ্ত কপালকে শীতল করতে পারছিল না। হুমায়রার সে একটি লাইক যেন হাজারো না বলা কথা এক মৌন মহাসমুদ্র। রাফসান অনুভব করল বৌদ্ধিক আকর্ষণ কেবল মস্তিষ্কের ব্যায়াম নয়, এটি আত্মার এক গভীর ক্ষুধা। হুমায়রার প্রতিটি মন্তব্য যেন রাফসানের হৃদয়ে এক একটি হিকমত বা প্রজ্ঞার প্রদীপ জ্বেলে দিচ্ছিল।
শরতের আকাশে যে মেঘের যেমন কোনো স্থিরতা নেই, রাফসানের মনটাও আজ ঠিক তেমনই অস্থির। রাফসান বুঝল সে এক ভয়াবহ চোরাবালির কিনারে দাঁড়িয়ে আছে। আধুনিক যুগের চপল হাওয়া ভেসে যাওয়া যে কোনো যুবক এই মুহূর্তে নির্ঘাত ইনবক্সের নীল বোতামে চাপ দিয়ে বসত। হয়তো শুরু হতো এক অর্থহীন আলাপের জাল, যা শেষ পর্যন্ত হৃদয়ের পবিত্রতাকে কালিমা লিপ্ত করত। কিন্তু রাফসানের শির দ্বারা আজ দিনই আদর্শের এক শক্ত খুঁটিতে বাধা। সে নিজের নফস বা কুপ্রবৃত্তির সাথে এক মহাযুদ্ধে লিপ্ত হলো। সে ভাবল, যে মেয়েটি তাকওয়া নিয়ে এত সুন্দর কথা বলে, তার ব্যক্তিত্বের অমর্যাদা কি আমি একটি সস্তা মেসেজের মাধ্যমে করব? না, যা পবিত্র তা অর্জনের পথটিও হতে হবে আলোকোজ্জ্বল। হুমায়রার প্রতিটি মন্তব্য ছিল যেন এক একটি রত্ন। একদিন সে লিখেছিল, আমাদের অস্তিত্বের সার্থকতা কেবল এই ক্ষুদ্র পিক্সেলগুলোর মাঝে নয়, বরং আমাদের প্রতিটি কাজের মাধ্যমে রবে সন্তুষ্ট অর্জনে, যা গোপন তাই আমানত। এই বাক্যটি রাফসানের চিন্তার মোড় ঘুরিয়ে দিল। সে সিদ্ধান্ত নিল সে হুমায়রাকে কোনো অনর্থক মোহে ফেলবে না। যদি এই মুগ্ধতা আল্লাহর পক্ষ থেকে আসা কোনো রহমত হয়, তবে তার পূর্ণতা মিলবে কেবল জায়েজ বা বৈধ পথে। রাফসান স্থপতির তীক্ষ্ণ বুদ্ধি নিয়ে এবার এক অন্যরকম অনুসন্ধানে নামল। সে হুমায়রার কোনো ব্যক্তিগত ছবি বা ইনবক্স নয়, বরং তার চিন্তার উৎস এবং পারিবারিক শিকড়ের সন্ধান করতে লাগল। সোশ্যাল মিডিয়ার মায়াবী পর্দার ওপারে হুমায়রার প্রোফাইলটি ছিল এক নির্জন উদ্যানের মতো। রাফসান অত্যন্ত সতর্কতার সাথে তার শেয়ার করা দিনই পোস্টগুলো এবং সেখানে থাকা কিছু পুরনো ছবির পটভূমি বিশ্লেষণ করতে লাগল। কোথাও হয়তো পুরনো ঢাকার লালদিয়ার, কোথাও বা বংশালের সে প্রাচীন কোনো মসজিদের মিনার। রাফসান এক জায়গায় দেখল হুমায়রার একটি সেমিনার নিয়ে লিখেছে, যেখানে সে তার আব্বু রেফারেন্স দিয়েছে। হুমায়রার সেই লেখায় বাবার প্রতি যে অগাধ শ্রদ্ধা ছিল, তা রাফসানকে মুগ্ধতার এক অন্য উচ্চতায় নিয়ে গেল। রাফসান বুঝল হুমায়রা কেবল একজন লেখিকা নয়, সে এক অভিজাত্যময় দিনী পরিবারের উত্তরাধিকারী। সে নিজের নফসকে ধমক দিয়ে বলল, ইমতিয়াজ, তুই যদি সত্যিকারের বীর হস, তবে ইনবক্সে নক না করে ওর বাবার করা নাড়ার সাহস সঞ্চয় কর। বংশালের সেই ঘিঞ্জি গুলি আর ঐতিহ্যের ঘ্রাণ রাফসানের পরিচিত। সে কিছু সূত্র ধরে জানতে পারলে হুমায়রা আসলে বংশালের প্রখ্যাত আলেম শায়খ আহমদের কন্যা। এই সত্যটি যখন তার সামনে উন্মোচিত হলো, তখন রাফসানের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। শায়খ আহমদ, যার নামের সাথে জড়িয়ে আছে অগাধ ইলম আর সম্মান। রাফসান রাতের শেষ প্রহরে জায়নামাজে দাঁড়িয়ে এক দীর্ঘ মোনাজাত করল। সে রবের কাছে আরজি জানালো, হে আল্লাহ, আমার এই আকর্ষণ যেন কোনো গুনাহের কারণ না হয়। যদি হুমায়রা আমার নসিবে থাকে, তবে তুমি আমাকে সেই সৎ সাহস দাও যেন আমি সসম্মানে তার অভিভাবকের মুখোমুখি হতে পারি। নাজিরা বাজারের সেই অন্ধকার আকাশ ভেদ করে যখন ফজরের আজান ভেসে এলো, তখন রাফসানের হৃদয়ে এক নতুন সংকল্পের সূর্য উদিত হলো। সে পিক্সেলের জগৎ ছেড়ে এবার বাস্তব জগতের কড়া নাড়ার প্রস্তুতি নিতে শুরু করলো। বুদ্ধিবৃত্তিক আকর্ষণের জোয়ার আজ তাকওয়ার সুদৃঢ় বাঁধে শৃঙ্খলিত হয়ে এক পবিত্র পরিণতির দিকে পা বাড়ালো। নাজিরা বাজারের পুরনো দালানের ছাদে দাঁড়িয়ে রাফসান যখন ভোরের কাঁচা রোদের দিকে তাকিয়েছিল, তখন তার মনে হচ্ছিল বাস্তব জগৎটা সোশ্যাল মিডিয়ার চেয়েও অনেক বেশি জটিল। বংশালের শায়খ আহমেদের নাম সে শুনেছে, তার ইলম আর গাম্ভীর্যের কথা পুরনো ঢাকার ঘরে ঘরে সুবিদিত। এমন এক ব্যক্তিত্বের আঙ্গিনায় গিয়ে দাঁড়ানোর সাহস সঞ্চয় করা আর বাঘের ডেরায় প্রবেশ করা যেন সমার্থক। রাফসান জানত তার বাবা মা অত্যন্ত রক্ষণশীল। তারা যদি শোনেন যে ছেলে ফেসবুকে কমেন্ট সেকশন দেখে একটি মেয়ের প্রতি অনুরাগী হয়েছে, তবে বিষয়টিকে তারা হয়তো আধুনিক যুগের এক চপলতা বলেই ধরে নেবেন। রাফসান যখন পড়ার ঘরে বসে এক বিমূর্ত অস্থিরতায় ভুগছিল, ঠিক তখনই তার ছোট বোন সাফিয়া ঘরে প্রবেশ করল। সাফিয়া ইডেন কলেজে পড়ে, অত্যন্ত মেধাবী এবং ভাইয়ের সাথে তার সম্পর্কটা বন্ধুর মতো। সে রাফসানের চিন্তিত মুখ দেখে মুচকে এসে বলল, ভাইয়া, আজকাল তোমাকে খুব বেশি একাকী দেখাচ্ছে। টাইং নদীর সেই মাঝির মতো তুমিও কি কোনো অজানার উদ্দেশ্যে পাল তুলেছ? রাফসান ম্লান হেসে বলল, মাঝে মধ্যে জীবনের পালটা নিজের হাতে নিয়ে রাখতে হয় না রে সাফিয়া। কোন এক অদৃশ্য তুফান এসে আমাদের চেনা জগৎটাকে ওলটপালট করে দেয়। সাফিয়া ভাইয়ের পাশে বসে অত্যন্ত শান্ত স্বরে বলল, তুফানটা কি নীল পর্দার ওপার থেকে আসছে? আমি জানি তুমি আজকাল বংশালের শায়খ আহমেদের কথা খুব খোঁজ নিচ্ছ। তুমি কি জানো
তার বড় মেয়ে হুমায়রা আমার সাথে একই দিনই সার্কেলে ক্লাস করে। রাফসান চমকে উঠে সাফিয়ার দিকে তাকালো। তার হৃদকম্পন যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। এ যেন এক অলৌকিক ইশারা। সে অস্ফুট স্বরে বলল, হুমায়রা, তোর পরিচিত তোর? সাফিয়া হাসল। সে হাসিতে ছিল এক প্রশান্তি। সে বলল, শুধু পরিচিত নয়, সে আমার দেখা অন্যতম একজন শ্রেষ্ঠ মানুষ। তার শব্দের মাধুর্য আর পর্দার আড়ালে থাকা সেই ব্যক্তিত্ব আমাকেও মুগ্ধ করে। আমি জানতাম না তুমি ওর প্রতি আগ্রহী, কিন্তু তোমার তাকুয়া আমাকে আজ বলতে বাধ্য করল। ভাইয়া, শাইখ আহমদ অত্যন্ত কঠোর মানুষ হলেও তিনি প্রকৃত দিনদার যুবককে নিতে ভুল করবেন না। সাফিয়া এই অলৌকিক সূত্র যেন রাফসানের জীবনে এক রুরু মরুর বুকে এক পশলা বৃষ্টির মতো কাজ করল। সে বুঝতে পারল, আল্লাহ যখন কারোর জন্য পথ খুলে দেন তখন পাহাড়ের আড়ালেও স্বপন তৈরি করে। ওই দিন বিকেলে রাফসান সাহস সঞ্চয় করে তার মায়ের কাছে বসল। সালেহা বেগম তার বড় ছেলের চোখের গভীরতে যে অস্থিরতা দেখেছিলেন তা আজ যেন এক শান্ত সংকল্পে রূপ নিয়েছে। রাফসান তার মাকে সব খুলে বলল, ফেসবুকের সেই চপলতা নয়, বরং একটি আদর্শের প্রতি শ্রদ্ধা এবং কিভাবে সে হুমায়রার পরিচয় পেয়েছে। সে বলল, মা, আমি চাইনি নফসের বশবর্তী হয়ে কোনো গুনাহে জড়াতে। আমি চেয়েছি আপনাদের সম্মান আর ইসলামের বিধান মেনে সরাসরি শাইখ আহমেদের সামনে দাঁড়াতে। সাফিয়া যখন বলল সে মেয়েটিকে চেনে, তখন আমার মনে হলো হয়তো এটি রবের পক্ষ থেকে কোনো সংকেত। সালেহা বেগম স্তব্ধ হয়ে কিছুক্ষণের ছেলের মুখের দিকে চেয়ে রইলেন। তার চোখে তখন এক রহস্যময় মমতা। তিনি বললেন, ইমতিয়াজ, তুই যে পথটি বেছে নিয়েছিস, অপ্রকাশিত ভালোবাসাকে আল্লাহর কাছে সঁপে দিয়ে হালাল পথে সন্ধান করা, সেটা অনেক কঠিন, কিন্তু আমি গর্বিত যে আমার ছেলে আধুনিক যুগের স্রোতে গা ভাসিয়ে দেয়নি। তোর বাবা আজ রাতে ফিরলে আমি বিষয়টি তার সাথে আলাপ করব। রাফসান অনুভব করল তার বুকের ভেতর থেকে এক বিশাল পাথর সরে গেল। বংশালের সেই ঘিঞ্জি গলির অন্ধকার যেন আজ এক মায়াবী আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। সে জানত না শাইখ আহমেদের প্রতিক্রিয়া কী হবে, কিংবা হুমায়রা তাকে আদৌ চেনে কিনা, কিন্তু সে বিশ্বাস করতে শুরু করলো যা আল্লাহর কাছে চাওয়া হয় তা কোনোদিন হারায় না। পিক্সেলের জগৎ ছেড়ে সে আজ বাস্তব জীবনের এক পবিত্র জায়নামাজে নিজেকে সঁপে দিল। শুরু হলো এক নতুন প্রতীক্ষা, বংশালের সেই প্রাচীন বাড়ির কড়া নাড়ার প্রতীক্ষা। পুরান ঢাকার বংশাল এলাকাটি যেন এক রহস্যময় গোলকধাঁধা। সংকীর্ণ গলিগুলোর দুপাশে দণ্ডায়মান প্রাচীন দালানগুলো এক একটি মহাকালের সাক্ষী। সেখানে বাতাসে সবসময় মিশে থাকে মশালদার কাবারের ঘ্রাণ আর পুরনো হার্ডওয়্যারের ব্যবসার চেনা শব্দ। এই কোলাহলের ভেতরেই একটি গলির শেষে শাইখ আহমেদের বাড়িটি দাঁড়িয়ে আছে, শান্ত, সৌম্য এবং আভিজাত্যে ঘেরা। রাফসানের বাবা শফিক সাহেব এবং মা সালেহা বেগম যখন সেই বাড়ির সিংহদ্বারে এসে দাঁড়ালেন, তখন তাদের মনে এক অজানা উৎকণ্ঠা। নাজিরা বাজার থেকে স্বল্প দূরত্বে পথটুকু তাদের কাছে আজ কয়েক যোজন মনে হচ্ছিল। বাড়ির ভিতরে প্রবেশ করতেই এক গভীর নিস্তব্ধতা তাদের অভ্যর্থনা জানালো। বৈঠকখানাটি খুব বড় নয়, কিন্তু তার প্রতিটি কোণে সুশৃঙ্খল আভিজাত্য আর ইলমের ছোঁয়া। দেয়ালের বড় বড় তাকে সারিবদ্ধভাবে সাজানো আরবি ও ফরাসি কিতাবসমূহ জানান দিচ্ছে এই আঙ্গিনার অধিপতি কেবল সাধারণ কোনো ব্যক্তি নন, বরং এক অগাধ প্রজ্ঞার অধিকারী। শাইখ আহমদ সাদা সুতির জুব্বা পরিত অবস্থায় মেঝের শীতল পাটিতে বসে একটি বড় কিতাব অধ্যয়ন করছিলেন। তার চোখে চশমা, দীর্ঘশ্রেত শুভ্র দাড়ি এবং কপালে সেজদার সেই কালচে চিহ্ন সব মিলে এক স্বর্গীয় গম্ভীর্য। শফিক সাহেব এগিয়ে গিয়ে সালাম দিলেন। শাইখ আহমদ কিতাব থেকে চোখ তুলে চাইলেন। তার দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ, যেন মানুষের অন্তর পর্যন্ত পড়ে নেওয়ার ক্ষমতা রাখে। কুশল বিনিময়ের পর যখন দুই পরিবার মুখোমুখি বসল, তখন সালেহা বেগমের মনে হলো তিনি যেন এক অগ্নি পরীক্ষার সম্মুখীন। পর্দার ওপারে থাকা অন্দরমহল থেকে নূপুরের শব্দ বা উচ্চবাচ্য কিছুই শোনা যাচ্ছে না, কেবল মায়াবী এক নীরবতা। শফিক সাহেব অত্যন্ত মার্জিতভাবে কথা শুরু করলেন। তিনি রাফসানের স্থাপত্য কলা নিয়ে পড়াশোনা, তার ব্যক্তিত্ব এবং বর্তমান প্রজন্মের স্রোতে থেকেও তার ইমানি চেতনার কথা বর্ণনা করলেন। শাইখ আহমদ শান্তভাবে সব শুনেছিলেন। তার মুখাবেগ কোনো দ্রুত পরিবর্তনের ছায়া পড়ল না। দীর্ঘক্ষণ পর তিনি মৃদু কণ্ঠে বললেন, শফিক সাহেব, বর্তমান যুগে একটি ডিগ্রি বা ভালো পেশা পাওয়া খুব কঠিন কাজ নয়, কিন্তু দিনের পথে অবিচল থাকা এক কঠিন সাধনা। আপনার পুত্র যদি সত্যি আধুনিকতার মায়ায় না পড়ে পর্দার আর আড়ালের এই শুদ্ধতাকে সম্মান করতে শেখে, তবে সে আমার কাছে
ধন্যবাদান্তের প্রার্থী। সালেহা বেগম একটু সাহস সঞ্চার করে বললেন, হুজুর, আমার রাফসান কোনোদিন কোনো মেয়ের সাথে অহেতুক কথা বলেনি। সে যখন আপনার কন্যার কথা আমাদের জানালো, তখন সে একটি কথাই বলেছিল, মা, যা পবিত্রতা অর্জনের জন্য আমি কেবল আল্লাহর দেখানো পথেই হাঁটতে চাই। শেখ আহমদ একটু হাসলেন, তবে সে হাসি ছিল রহস্যময়। তিনি হঠাৎ একটি প্রশ্ন করলেন যা শফিক সাহেবকে কিছুটা অপ্রস্তুত করে দিল। তিনি বললেন, বর্তমান প্রজন্মের ছেলেরা তো সোশ্যাল মিডিয়ার স্ক্রিনে জীবন খুঁজে পায়। আপনার পুত্র কি জানে না যে পিক্সেলের ভালোবাসা অনেক সময় মরিচিকা হয়ে ধরা দেয়? ঠিক এই মুহূর্তে চা আর কিছু পুরনো ঢাকার ঐতিহ্যবাহী নাস্তা নিয়ে একজন মহিলা প্রবেশ করলেন, যার প্রতিটি পদক্ষেপে পর্দার গরিমা ছিল অমলিন। তিনি হুমায়রার মা। খাবারের সেই সুবাসে বৈঠকখানার গাম্ভীর্য কিছুটা শিথিল হল। শাক আহমদ নাস্তা গ্রহণ করার ইঙ্গিত দিয়ে বললেন, আমি আমার কন্যার জন্য রাজপ্রাসাদ খুঁজছি না। আমি খুঁজছি এমন এক জান্নাতি পুরুষ যে তাকে রবের পথে আরও এক কদম এগিয়ে নিয়ে যাবে। আপনার পুত্রের সাথে আমার একদিন ব্যক্তিগতভাবে দেখা করার প্রয়োজন। সালেহা বেগম অনুভব করলেন মেঘ কিছুটা কাটতে শুরু করেছে, কিন্তু শায়েক আহমদের সেই গম্ভীর চোখের আড়ালে অন্য কোনো পরীক্ষা লুকিয়ে আছে কিনা তা তার ক্ষুদ্র বুদ্ধিতে ধরা পড়ছিল না। তিনি মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন যে প্রথম কদমটি অন্তত হোঁচট না খেয়ে পড়েছে। বংশালী সেই প্রাচীন বাড়ির বাইরে যখন তারা পা রাখলেন, তখন মাঘের বিকেলের ম্লান আলোয় লালবাগ কেল্লার মিনারগুলো দৃশ্যমান হয়ে উঠেছে। রাফসান তখন নাজিরা বাজারে নিজের ঘরে জায়নামাজে বসে আছে। একই শহরের ভিন্ন দুই প্রান্তে শুরু হয়েছে দুই অন্তরের অদৃশ্য এক মোনাজাতের মিলন। পুরান ঢাকার বংশালের সেই প্রাচীন বৈঠকখানে আজ বিকেলের আলোটা যেন একটু অন্যরকম মায়াবী হয়ে ধরা দিয়েছে। রাফসান যখন তার বাবার সাথে দ্বিতীয়বার শায়েক আহমদের সামনে এসে দাঁড়ালো, তখন তার হৃৎপিণ্ডের স্পন্দন ছিল কোন এক অজানা যুদ্ধে নামা সেনাপতির মতো। শায়েক আহমদ সে আগের মতোই শান্ত গম্ভীর। তার চোখের গভীরতায় কি আছে তা চেনা বড় কঠিন। নাজিরা বাজারের সেই ধুলোমাখা অলিগুলি পেরিয়ে রাফসান আজ এখানে এসছে নিজের জীবনের সবচেয়ে বড় শত্রুর মুখোমুখি হতে। শায়েক আহমদ রাফসানকে ইশারা করলেন তার সামনে শীতল পাটিতে বসার জন্য। কিছুক্ষণ নীরবতার পর তিনি চশমাটা টেবিলের উপর রাখলেন এবং রাফসানের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। সেই দৃষ্টিতে শাসন ছিল না, ছিল এক অদ্ভুত অনুসন্ধিৎসা। তিনি বললেন, রাফসান, আমি তোমার বাবার কাছে শুনেছি তুমি স্থাপত্যর কারিগর, কিন্তু আমি তো মানুষের আত্মার স্থাপত্য খুঁজি। তুমি কি জানো, এই ভার্চুয়াল জগতের কোলাহলে মানুষ তার আসল পরিচয়টা অনেক সময় হারিয়ে ফেলে। তুমি কেন আমার কন্যার প্রতি অনুরাগী হলে, যেখানে তুমি তাকে কোনোদিন সামনাসামনি দেখোনি? রাফসান নিচু স্বরে কিন্তু অত্যন্ত দৃঢ়ভাবে উত্তর দিল, হুজুর, পিক্সেলের আড়ালে মানুষের অবয়ব ঢাকা থাকলেও তার শব্দের আভিজাত্য ঢাকা যায় না। হুমায়রা আপুর প্রতিটি মন্তব্য আমাকে শিখিয়েছে যে বুদ্ধিবৃত্তিক সৌন্দর্য দৈহিক সৌন্দর্যের চেয়েও অনেক বেশি স্থায়ী। আমি তাকে সস্তা কোনো মোহে নয়, বরং তার ইমানি চেতনার প্রতি শ্রদ্ধাবোধ থেকে আমার জীবনের অংশ করতে চেয়েছি। শায়েক আহমদের ঠোঁটের কোণে এবার এক চিলতে রহস্যময় হাসি ফুটে উঠল। তিনি টেবিলের ড্রয়ার থেকে একটি ট্যাব বের করলেন এবং স্ক্রিনশটটি রাফসানের দিকে ঘুরিয়ে দিলেন। রাফসান যা দেখল তাতে তার চোখের মনে স্থির হয়ে গেল। স্ক্রিনে সেই জনপ্রিয় ইসলামিক পেজটি খোলা, যার কমেন্ট সেকশনে সে আর হুমায়রা নিয়মিত বিচরণ করত। আর অবাক করা বিষয় হলো সেই পেজটির অ্যাডমিন মোডে লগ ইন করা। শায়েক আহমদ অত্যন্ত শান্ত গলায় বললেন, রাফসান, তাকওয়া কেবল কমেন্ট সেকশনে লেখার বিষয় নয়, তা পালনের বিষয়। তুমি গত 3 বছরে হুমায়রার পোস্টে অনেক মন্তব্য করেছ, কিন্তু একবারের জন্য তাকে ইনবক্সে নক করনি, কিন্তু কোনো ব্যক্তিগত আলাপ তোলার চেষ্টা করনি। আমি নিজেই সে পেজের প্রধান অ্যাডমিন। আমি শুরু থেকেই তোমার প্রতিটি শব্দের মার্জিত রূপ এবং তোমার এই নিঃশব্দ দূরত্ব বজায় রাখার বিষয়টি পর্যবেক্ষণ করেছিলাম। রাফসান স্তব্ধ হয়ে গেল। সে ভাবতেও পারেনি তার প্রতিটি মন্তব্য খোদ হুমায়রার বাবার স্ক্রিনে ভেসে উঠত। শায়েক আহমদ আবার বললেন, আমি আমার মেয়ের জন্য এমন একজন জীবনসঙ্গী খুঁজছিলাম যে পর্দার বিধান কেবল মুখস্থ করবে না, বরং তা নিজের চরিত্রে লালন করবে। তোমার এই ইনবক্স এড়িয়ে সরাসরি অভিভাবকের কাছে আসা সহসাই প্রমাণ করেছে যে তুমি একজন প্রকৃত মুমিন। ঠিক সেই মুহূর্তে পাশের ঘরের পর্দার আড়াল থেকে সাফিয়া রাফসানের ছোট বোন বেরিয়ে এলো। তার মুখে বিজয়ের হাসি। সে জানালো সে কেবল হুমায়রার বান্ধবী নয়, বরং এই পেজের মডারেটর হিসেবে সেই শায়েক আহমদকে রাফসানের চারিত্রিক দৃঢ়তার কথা বারবার মনে করিয়ে দিত।
সাফিয়া হাসতে হাসতে বলল, ভাইয়া তুমি ভেবেছিলে তুমি একাই লড়াই করছো, আসলে পর্দার ওপাশে তোমার জন্য এক বিশাল সেনাদল দোয়া করছিল। রাফসান অনুভব করল তার দুচোখ দিয়ে অজান্তেই সজল ধারা বইছে। এটি কেবল খুশির কান্না নয়, এটি বরং রবের প্রতি অগাধ কৃতজ্ঞতার এক আত্মসমর্পণ। সে বুঝতে পারল শরৎচন্দ্রের সেই চিরকালীন নায়কদের মতো ভাগ্য তাকে কেবল পরীক্ষা করেনি, বরং তাকে এক স্বর্গীয় উপহারের সমান সামনে দাঁড় করিয়ে দিয়েছে। বংশালী সেই প্রাচীন বৈঠকখানাটি তখন যেন এক জান্নাতি আবহে ভরে উঠল। শাক আহমদ রাফসানের কাঁধে হাত রেখে বললেন, বাবা, যারা আল্লাহর জন্য নিজেদের আবেগকে শৃঙ্খলিত রাখে, আল্লাহ নিজেই তাদের মিলনের দায়িত্ব নেন। আমি তোমার প্রস্তাবে রাজি। বাইরে তখন মাঘের বিকেলের ম্লান আলোয় আজানের ধ্বনি ভেসে আসছিল। রাফসান বুঝল কমেন্ট সেকশনের সেই অদৃশ্য শব্দের ঝংকার আজ বাস্তব জীবনের এক পবিত্র জায়নামাজে এসে আশ্রয় পেয়েছে। পিক্সেলের দেয়াল ভেঙে আজ সত্যর আলোজয়ী হয়েছে। পুরান ঢাকার আকাশ আজ যেন এক মহিমান্বিত আভায় রঞ্জিত। বসন্তের শেষ বিকেলের হালকা বাতাস যখন লালবাগ কেল্লার প্রাচীন প্রাচীরগুলোকে ছুঁয়ে যায়, তখন এক অদ্ভুত আভিজাত্য চরাচরে ছড়িয়ে পড়ে। বংশালের সেই প্রাচীন বাড়ি থেকে নাজিরা বাজারের রাফসানদের অন্দরমহল সবখানে আজ এক নির্ভীত উৎসবের আমেজ। কোনো জাঁকজমকপূর্ণ আলোকসজ্জা নেই কোনো উচ্চস্বরে বাজানো বাদ্যযন্ত্র। আছে কেবল হৃদয়ের এক গভীর প্রশান্তি, যা কেবল রবের সন্তুষ্টির পথে পাওয়া যায়। কেল্লার অদূরেই সেই মুঘল আমলের ঐতিহ্যবাহী মসজিদের মিনার থেকে যখন আসরের আজান ভেসে এলো, তখন রাফসান ধীর পায়ে উজু সেরে মসজিদের বারান্দায় এসে দাঁড়ালো। আজ তার পরনে সাদা সুতি পাঞ্জাবি আর মাথায় একটি নকশা করা টুপি। তার চোখে মুখে কোনো চপলতা নেই, আছে এক বিনম্র আত্মসমর্পণের ছাপ। শরৎচন্দ্রের সেই ত্যাগী ও আদর্শবান নায়কদের মতো সে আজ এক এমন গন্তব্যে পৌঁছেছে যেখানে পৌঁছাতে গেলে কেবল পা নয়, হৃদয়ের পবিত্রতা প্রয়োজন হয়। মসজিদের ভিতরে তখন এক জান্নাতি নিস্তব্ধতা। শাক আহমদ এবং শফিক সাহেব পাশাপাশি বসে আছেন। স্থানীয় মুরব্বীদের উপস্থিতিতে যখন খুতবা শুরু হলো, তখন রাফসানের মনে হচ্ছিল পিক্সেলের সেই কমেন্ট সেকশনের প্রতিটি শব্দ আজ বাস্তব জীবনের এক একটি সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। কাজী সাহেবের গম্ভীর কণ্ঠে যখন এবার ইজাব ও কবুলের পবিত্র শব্দগুলো উচ্চারিত হলো, রাফসান যেন অনুভব করল তার রুহের অর্ধেকটা আজ পূর্ণতা পেল। 3টি বছর ধরে যে অনুভূতি সে কেবল নিজের আল্লাহর কাছে আমানত রেখেছিল, আজ তা এক মহিমান্বিত অধিকারে পরিণত হলো। নিকাহ সম্পূর্ণ হওয়ার পর যখন রাফসানকে অন্দরমহলে নিয়ে যাওয়া হলো, তখন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। কেল্লার উঁচু মিনারে গোধূলির শেষ রোশনিগুলো যেন আশীর্বাদ হয়ে ঝরছে। একটি অতি সাধারণ অথচ সুসজ্জিত কামরায় হুমায়রা বসে আছে। শরতের সেই মেঘমুক্ত আকাশের মতো তার শান্ত উপস্থিতি। পর্দার আড়াল থেকে হুমায়রা যখন ধীর পায়ে সামনে এলো, রাফসানের হৃদকম্পন যেন ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেল। না, ফেসবুকের সেই কাশফুলের প্রোফাইল পিকচার নয়, এ এক এমন সৌন্দর্য যা কেবল পর্দা আর তাক্কার আলোতেই বিকশিত হতে পারে। হুমায়রা যখন সালাম দিল, রাফসান সেই চিরচেনা কণ্ঠস্বর শুনে চমকে উঠল। এই কণ্ঠ তো কেবল ডিজিটাল পর্দার শব্দ নয়, এ যেন তার ফেলে আসা শৈশবের কোন এক হারানো সুর। রাফসান সবিস্ময়ে তাকিয়ে দেখল হুমায়রার চোখের দিকে। হঠাৎ তার মনে পড়ে গেল বছর 10 আগে নাজিরা বাজারের সেই পুরনো লাইব্রেরিতে এক ছোট্ট মেয়েকে দেখেছিল, যে বাইরে তাকিয়ে হাত তাকাতে পারছিল না, নাপের একটা গজগজ করছিল। রাফসান সেদিন তাকে একটি কিতাব পড়ে দিয়েছিল। সে ছোট্ট মেয়েটি আজ তার জীবনের চিরস্থায়ী সঙ্গিনী। রাফসান অস্ফুট স্বরে বলল, তুমি তবে সেই জনপদ থেকে আসা চিরচেনা পথিক, যাকে আমি বহু বছর ধরে কেবল শব্দের মাঝে খুঁজে বেরিয়েছি। হুমায়রা মৃদু হেসে নিচু স্বরে উত্তর দিল, পিক্সেলের পর্দা স্রেফ একটি পরীক্ষা ছিল রাফসান সাহেব। যারা ধৈর্যের সাথে সীমানা রক্ষা করতে জানে, আল্লাহ তাদের জন্য এমন মিরাক্কেলই জমা রাখেন। আমি জানতাম যে মানুষ টিন বক্সের মোহে না পড়ে আমার বাবার কড়া নাড়তে পারে, সেই তো জান্নাতের সফরসঙ্গী হওয়ার যোগ্য। শাহ আহমদ যখন তাদের দোয়া দিতে এলেন, তখন তিনি রাফসানের হাতে একটি পুরনো ডায়েরি তুলে দিলেন। ডায়েরিটি হুমায়রার। সেখানে প্রতিটি পাতায় রাফসানের কমেন্টগুলোর স্ক্রিনশট প্রিন্ট করে আঠা দিয়ে লাগানো। ডায়েরির শেষ পাতায় হুমায়রা লিখেছিল, হে আমার রব, যদি তার শব্দের এই অপবিত্রতা সত্যি হয়, তবে তাকেই তুমি আমার অভিভাবক হিসেবে কবুল করো। রাফসান অনুভব করল তার জায়নামাজের অশ্রু আর হুমায়রার এই নীরব সাধনা আজ এক হয়ে গেছে। ডিজিটাল জগতে যেখানে মানুষকে সস্তা মোহে ভাসিয়ে দেয়, সেখানে তাকওয়া ও পর্দার বিধান এক অসম্ভবকে সম্ভবে পরিণত করেছে। লালবাগ কেল্লার উপর তখন রাতের নীল আকাশ দেখা দিয়েছে।
আর তারার আলোয় রাফসান ও হুমায়রা দাঁড়িয়ে আছে জীবনের এক নতুন জায়নামাজে। কমেন্ট সেকশনের সেই অদৃশ্য শব্দের ঝংকার আজ বাস্তব জীবনের এক হালাল ও পবিত্র গন্তব্যে এসে পূর্ণতা পেল।